কিছুদিন যাবৎ ব্যোমকেশের হাতে কোন কাজকর্ম ছিল না। এ দেশের লোকের কেমন বদ অভ্যাস, ছোটখাটো চুরিচামারি হইলে বেবাক হজম করিয়া যায়, পুলিশে পর্যন্ত খবর দেয়া না। হয়তো তাহারা ভাবে সুখের চেয়ে স্বস্তি ভালো। নেহাত যখন গুরুতর কিছু ঘটিয়া যায় তখন সংবাদটা পুলিশ পর্যন্ত পৌঁছায় বটে, কিন্তু গাটের করি খরচ করিয়া বেসরকারি গোয়েন্দা নিযুক্ত করিবার মতো উদ্যোগ বা আগ্রহ কাহারও দেখা যায় না। কিছুদিন হা হুতাশ ও পুলিশকে গালিগালাজ করিয়া অবশেষে তাহারা ক্ষান্ত হয়। খুন জখম ইত্যাদিও যে আমাদের দেশে হয় না এমন নয়, কিন্তু তাহার মধ্যে বুদ্ধি বা চতুরতার লক্ষণ লেশমাত্র দেখা যায় না। রাগের মাথায় খুন করিয়া হত্যাকারী তৎক্ষণাৎ ধরা পড়িয়া যায় এবং সরকারের পুলিশ তাহাকে হাজতজাত করিয়া অচিরাত ফাঁসি কাষ্ঠে ঝুলাইয়া দেয়। সুতরাং সত্যান্বেষী ব্যোমকেশের পক্ষে সত্য অন্বেষণের সুযোগ যে বিরল হইয়া পড়িবে ইহা বিচিত্র নয়। ব্যোমকেশের অবশ্য সেদিকে লক্ষ্যই ছিল না। সে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় উত্তর পশ্চিম কোণ হইতে শেষ পৃষ্ঠার দক্ষিণ পূর্ব কোণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে পড়িয়া বাকি সময়টুকু নিজের লাইব্রেরি ঘরে দ্বার বন্ধ করিয়া কাটাইয়া দিতেছিল। আমার কিন্তু এই একটানা অবকাশ অসহ্য হইয়া উঠিয়াছিল। ইয়দিচ অপরাধীর অনুসন্ধান করা আমার কাজ নহে, গল্প লিখিয়া বাঙালি পাঠকের চিত্তবিনোদনরূপ অবেদনিক কার্যকেই জীবনের ব্রত করিয়াছি, তবু চোর ধরার একটা অপূর্ব মাদকতা আছে, তাহা অস্বীকার করিবার উপায় নাই। নেশার বস্তুর মতো এই উত্তেজনার উপাদান যথাসময়ে উপস্থিত না হইলে মন একেবারে বিকল হইয়া যায় এবং জীবনটাই লবণহীন ব্যঞ্জনের মতো বিস্বাদ ঠেকে। তাই সেদিন সকালবেলা চা পান করিতে করিতে ব্যোমকেশকে বলিলাম, কি হে বাংলাদেশের চোর ছইয়াছরগুলো কি সব সাধু সন্ন্যাসী হয়ে গেলেন নাকি? ব্যোমকেশ হাসিয়া বলিল, না, তার প্রমাণ তো খবরের কাগজে রোজ পাচ্ছি। তা তো পাচ্ছি, কিন্তু আমাদের কাছে আসছে কই? আসবে, চারে যখন মাছ আসবার তখনই আসে, তাকে জোর করে ধরে আনা যায় না। তুমি কিছু অধীর হয়ে পড়েছ দেখছি, ধৈর্য নরহু। আসল কথা, আমাদের দেশে প্রতিভাবান বদমায়াস প্যারাডক্স হয়ে যাচ্ছে। কি করব? দোষ আমার নয়, দোষ তোমাদের দিনীহীনা পিঁচুটি নয় না বঙ্গভাষায়। প্রতিভাবান বদমায়াস খুব অল্পই আছে। পুলিশ কোর্টের রিপোর্টে যাদের নাম দেখতে পাও তারা চুনোপুন্তি। যারা গভীর জলের মাছ তারা কদাচিৎ চারে এসে ঘাই মারেন। আমি দাদেরে খেলিয়ে তুলতে চাই। জানো তো যে পুকুরে দু চারটে বড় বড় রুই কাতলা আছে, সেই পুকুরে ছিপ ফেলেই শিকারীর আনন্দ। আমি বলিলাম, তোমার উপমাগুলো থেকে বেজায় আঁচটে গন্ধ বেরুচ্ছে। মনস্তত্ত্ববিদ যদি কেউ এখানে থাকতেন তিনি নির্ভয়ে বলে দিতেন যে তুমি সত্যান্বেষণে ছেড়ে শীঘ্রই মাছের ব্যবসা আরম্ভ করবে। ব্যোমকেশ বলিল, তাহলে মনস্তত্ত্ববিদ মহাশয় নিদারুণ ভুল করতেন। যে লোক মাছের সম্বন্ধে গবেষণা করে সে জলচর জীবের কখনো নাম শোনেনি। এই হচ্ছে আজকালকার নতুন বিধি। তোমরা আধুনিক গল্প লেখকের দল এই কথাটাই আজকাল প্রমাণ করছে। ফাইক ক্ষুব্ধ হইয়া বলিলাম, ঘরের খেয়ে বনের মোষ তারাই, প্রতিদানের আশা না করে শুধু আনন্দ যোগাই, তবু কি তোমাদের মন ওঠে না? এর বেশি যদি চাও তাহলে নগদ কিছু ছাড়তে হবে। দরজার কড়া নাড়িয়া চিঠি হায় বলিয়া ডাক পিয়ন প্রবেশ করিল। আমাদের জীবনে ডাক পিয়নের সমাগম এটি অপ্রচুর যে মুহূর্ত মধ্যে সাহিত্যিক দুঃখ দীনতা ভুলিয়া গেলাম। গলা বাড়াইয়া দেখিলাম একখানা ইনশিওর করা খাম ব্যোমকেশের নামে আসিয়াছে। খাম ছিঁড়িয়া ব্যোমকেশ যখন চিঠি বাহির করিল তখন কৌতূহল আরও বাড়িয়া গেল। ব্রঞ্জ ব্লু কালিতে ছাপা মনোগ্রাম যুক্ত পুরো কাগজে লেখা চিঠি এবং সেই সঙ্গে পিন দিয়া আটা একটি 100 টাকার নোট। চিঠিখানি ছোট। ব্যোমকেশ পড়িয়া সহাস্য মুখে আমার হাতে দিয়া বলিল, এই নাও। গুরুতর ব্যাপার, উত্তরবঙ্গের বনিয়াদি জমিদার গৃহে রোমাঞ্চকর রহস্যের আবির্ভাব। সেই রহস্য উদ্ঘাটিত করবার জন্য জোর তাগাদা এসেছে, পত্রপাঠ যাওয়া চাই। এমনকি 100 টাকা অগ্রিম রাহা খরচ পর্যন্ত এসে হাজির। চিঠির শিরোনামায় কোনো এক বিখ্যাত জমিদারি স্টেটের নাম। জমিদার স্বয়ং চিঠি লেখেন নাই, তাহার সেক্রেটারি ইংরাজিতে টাইপ করিয়া লিখিয়েছেন। তাহার মর্ম এই, প্রিয় মহাশয়, কুমার শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ রায় মহাশয় কর্তৃক আদিষ্ট হইয়া আমি আপনাকে জানাইতেছি যে ইনি আপনার নাম শুনিয়াছেন। একটি বিশেষ জরুরি কার্যে তিনি আপনার সাহায্য ও পরামর্শ লইতে ইচ্ছা করেন।
অতএব আপনি অবিলম্বে এখানে আসিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলে বাধিত হইব। পথ খরচের জন্য 100 টাকার নোট এই সঙ্গে পাঠাইলাম। আপনি কোন ট্রেনে আসিতেছেন তার যোগে জানাইলে স্টেশনে গাড়ি উপস্থিত থাকিবে। ইতি পত্র হইতে আরও কোনো তথ্য সংগ্রহ করা গেল না। পত্র ফিরাইয়া দিয়া বলিলাম, তাই তো হে, ব্যাপার সত্যিই গুরুতর ঠেকছে। জরুরি কার্যটি কি? চিঠির কাগজ বা ছাপার হরফ থেকে কিছু অনুমান করতে পারলে? তোমার তো ও সব বিদ্যা আছে। কিছু না, তবে আমাদের দেশের জমিদার বাবুদের যতদূর জানি, খুব সম্ভব কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ বাহাদুর রাত্রে স্বপ্ন দেখেছেন কি তার পোষা হাতিটি পাশের জমিদার চুরি করে নিয়ে গেছে, তাই শঙ্কিত হয়ে তিনি গোয়েন্দা তলব করেছেন। না না, অত্যা নয়। দেখছে না একেবারেই গোড়াতেই এতগুলো টাকা খরচ করে ফেলেছে। ভেতরে নিশ্চয়ই কোনো বড় রকম গোলমাল আছে। ওইতে তোমাদের ভুল। বড়লোক রুগী হলে মনে করে ব্যাধিও বড় রকম হবে। দেখে যায় কিন্তু ঠিক তার উল্টো। বড়লোকের ফুসকুড়ি হলে ডাক্তার আসে, কিন্তু গরিবের একেবারে নাভিশ্বাস না উঠলে ডাক্তার বৈদ্যের কথা মনে পড়ে না। যা হোক, কি ঠিক করলে? যাবে নাকি? ব্যোমকেশ একটু ভাবিয়া বলিল, হাতে যখন কোনো কাজ নেই তখন চল দুদিনের জন্যে ঘুরি আসা যাক। আর কিছু না হোক, নূতন দেশ দেখাতো হবে। তুমিও বোধহয় ও অঞ্চলে কখনো যাওনি। ইয়াদিচ যাইবার ইচ্ছা 16 আনা ছিল, তবু ক্ষীণভাবে আপত্তি করিলাম। আমার যাওয়াটা কি ঠিক হবে? তোমাকে ডেকেছে। ব্যোমকেশ হাসিয়া বলিলে, দোষ কি? একজনের বদ্ধে দুজন গেলে কুমার বাহাদুর বরঞ্চ খুশিই হবেন। ধনক্ষয় যখন অন্যের হচ্ছে, তখন যাওয়াটা তো একটা কর্তব্যী বিশেষ। শাস্ত্রে লিখেছে সর্বদা পরের পয়সায় তীর্থ দর্শন করবে। কোন শাস্ত্রে এমন জ্ঞানগর্ভ নীতি উপদেশ আছে যদিও স্মরণ করিতে পারিলাম না, তবু সহজেই রাজি হইয়া গেলাম। সেই দিন সন্ধ্যার গাড়িতে যাত্রা করিলাম। পথে উল্লেখযোগ্য কিছু ঘটিল না, শুধু একটি অত্যন্ত মিশুক ভদ্রলোকের সহিত আলাপ হইল। সেকেন্ড ক্লাস কামরায় আমরা 3 জন ছাড়া আর কে ছিল না। একথা সেকথার পর ভদ্রলোকটি জিজ্ঞাসা করিলেন, মশাইদের কদ্দূর যাওয়া হচ্ছে? প্রত্যুত্তরে ব্যোমকেশ মধুর হাসিয়া জিজ্ঞাসা করিলেন, মশাইয়ের অদ্দূর যাওয়া হবে। পাল্টা প্রশ্নে কিছুক্ষণ বিমূঢ় হইয়া থাকিয়া ভদ্রলোকটি আমতা আমতা করিয়া বলিলেন, আমি এই পরে স্টেশনেই নামব। ব্যোমকেশ পূর্ববৎ মধুর স্বরে বলিলে, আমরাও তার পরে স্টেশনে নেমে যাব। অহেতুক মিথ্যা বলিবার প্রয়োজন ছিল না, কিন্তু ব্যোমকেশের কোনো মতলব আছে বুঝিয়া আমি কিছু বলিলাম না। গাড়ি থামিতেই ভদ্রলোক নমিয়া গেলেন। রাত্রি হইয়াছিল। প্ল্যাটফর্মের ভিড়ে তিনি নিমেষ মধ্যে কোথায় মিলাইয়া গেলেন তাহাকে আর দেখিতে পাইলাম না। 2-3 স্টেশন পরে জানালার কাছ নামাইয়া বাহিরে গলা বাড়াইয়াছি। হঠাৎ দেখিলাম পাশের একটা ইন্টার ক্লাসের কামরায় জানালায় মাথা বাহির করিয়া ভদ্রলোকটি আমাদের গাড়ির দিকেই তাকাইয়াছেন। চোখাচোখি হইবা মাত্র তিনি বিদ্যুৎ বেগে মাথা টানিয়া লইলেন। আমি উত্তেজিতভাবে ব্যোমকেশের দিকে ফিরিয়া বলিলাম, ওহে ব্যোমকেশ বলি, জানি ভদ্রলোক পাশের গাড়িতে উঠেছেন। ব্যাপার যতটা তুচ্ছ মনে করেছিলুম, দেখছি তা নয়। ভালোই। তারপর প্রায় প্রতি স্টেশনেই জানালা দিয়া গলা বাড়াইয়া দেখিয়াছি, কিন্তু সে ভদ্রলোকের চুলের টিকি পর্যন্ত দেখিতে পাই নাই। পরদিন ভোর হইতে না হইতে গন্তব্যস্থানে পৌঁছিলাম। স্টেশনটি ছোট, সেখান হইতে প্রায় 6-7 মাইল মোটরে যাইতে হইবে। একখানি দামি মোটর লইয়া জমিদারের একজন কর্মচারী উপস্থিত ছিলেন। তিনি আমাদের সাদরে অভ্যর্থনা করিলেন। আমরা মোটরে বসিলাম। অতঃপর নির্জন পথ দিয়া মোটর নিঃশব্দে ছুটিয়া চলিল। কর্মচারীটি প্রবীণ এবং বিচক্ষণ। ব্যোমকেশ কৌশলে তাহাকে 2-1টি প্রশ্ন করিতেই তিনি বলিলেন, আমি কিছুই জানি না মশাই, শুধু আপনাদের স্টেশন থেকে নিয়ে যাওয়ার হুকুম পেয়েছিলাম, তাই নিয়ে যাচ্ছি। আমরা মুখ তাকাতাকি করিলাম, আর কোনো কথা হইল না। পরে জমিদার ভবনে পৌঁছিয়া দেখিলাম সে এক এলাহিকাণ্ড। মাঠের মাঝখানে যেন ইন্দ্রপুরী বসিয়েছে, প্রকাণ্ড সাবেক 5 মহল ইমারত। তাহাকে ঘিরিয়া প্রায় 30-40 বিঘা জমির উপর বাগান, হটহাউস, পুষ্কিনী, টেনিস কোর্ট, কাচারি বাড়ি, অতিথিশালা, পোস্ট অফিস, আরও কত কি। চারিদিকে লস্কর, পেয়াদা, গোমস্তা, সরকার, খাতক, প্রজার ভিড় লাগিয়া গিয়েছে। আমাদের মোটর বাড়ির সম্মুখে থামিতেই জমিদারের প্রাইভেট সেক্রেটারি স্বয়ং আসিয়া আমাদের সমাদর করিয়া ভিতরে লইয়া গেলেন।
একটা আস্ত মহল আমাদের জন্য নির্দিষ্ট হয়েছিল। সেক্রেটারি বলিলেন, আপনারা মুখ হাত ধুয়ে জলযোগ করে নিন। ততক্ষণ কুমার বাহাদুরও আপনাদের সঙ্গে দেখা করবার জন্য তৈরি হয়ে যাবেন। স্নানাদি সারিয়া বাহির হইতেই প্রচুর প্রাতরাশ আসিয়া উপস্থিত হইল। তাহার যথারীতি ধ্বংস সাধন করিয়া তৃপ্তমনে ধূমপান করিতেছি, এমন সময় সেক্রেটারি আসিয়া বলিলেন, কুমার বাহাদুর লাইব্রেরি ঘরে আপনাদের জন্য অপেক্ষা করছেন। যদি আপনাদের অবসর হয়ে থাকে আমার সঙ্গে আসুন। আমরা উঠিয়া তাহার অনুসরণ করিলাম। রাজাসকাশে যাইতেছি এমনই একটা ভাব লইয়া লাইব্রেরি ঘরে প্রবেশ করিলাম। উমার ত্রিদিবেন্দ্র নারায়ণ নাম হইতে আরম্ভ করিয়া সর্ববিষয়ে বিরাট আড়ম্বর দেখিয়া মনের মধ্যে কুমার বাহাদুর সম্বন্ধে একটা গুরুগম্ভীর ধারণা জন্মিয়েছিল, কিন্তু তাহার সম্মুখে উপস্থিত হইয়া সে ভ্রম গুছিয়া গেল। দেখিলাম আমাদেরই মতো সাধারণ পাঞ্জাবি পরা একটি সহস্রমুখ যুবাপুরুষ, গৌরবর্ণ সুশ্রী চেহারা। ব্যবহারে তিলমাত্র আড়ম্বর নাই। আমরা যাইতেই চেয়ার হইতে উঠিয়া আগেই হাত তুলিয়া নমস্কার করিলেন। পলকের জন্য একটু দ্বিধা করিয়া ব্যোমকেশকে বলিলেন, আপনি ব্যোমকেশবাবু আসুন। ব্যোমকেশ আমাকে পরিচিত করিয়া দিয়ে বলিল, ইনি আমার বন্ধু, সহকারী এবং ভবিষ্যৎ জীবনী লেখক। কুমার ত্রিদীপ হাসিয়া কহিলেন, আশা করি আপনার জীবনী লেখার প্রয়োজন এখনও অনেক দূরে। অজিতবাবু এসেছেন, আমি ভারী খুশি হয়েছি। কারণ প্রধানত ওর লেখার ভিতর দিয়ে আপনার নামের সঙ্গে আমাদের পরিচয়। উৎফুল্ল হইয়া উঠিলাম। অন্যের মুখে নিজের লেখার অযাচিত উল্লেখ্য তাহা জানেন। বুঝিলাম ধনী জমিদার হইলেও লোকটি অতিশয় সুশিক্ষিত ও বুদ্ধিমান। লাইব্রেরি ঘরের চারিদিকে চক্ষু ফিরাইয়া দেখিলাম দেয়াল সংলগ্ন আলমারিগুলি দেশি বিলাতি নানা প্রকার পুস্তকে ঠাসা। টেবিলের উপরে অনেকগুলি বই ইতস্তত ছড়ানো রেখিয়াছে। লাইব্রেরি ঘটি কেবলমাত্র জমিদার গৃহের শোভাবর্ধনের জন্য নহে, রীতিমতো ব্যবহারের জন্য, তাহাতে সন্দেহ রেখিল না। আরও কিছুক্ষণ শিষ্টতা বিনিময়ের পর কুমার বাহাদুর বলিলেন, এবার কাজের কথা আরম্ভ করা যাক। সেক্রেটারিকে হুকুম দিলেন, তুমি এখন যেতে পার। লক্ষ্য রেখো এ ঘরে কেউ না ঢোকে। সেক্রেটারি সন্তর্পণে দরজা বন্ধ করিয়ে কুমার ত্রিদীপ চেয়ারে ঝুঁকিয়ে বসিয়া বলিলেন, আপনাদের যে কাজের জন্য এত কষ্ট দিয়ে ডেকে আনিয়েছি, সে কাজ যেমন গুরুতর তেমনি গোপনীয়। তাই সকল কথা প্রকাশ করে বলবার আগে আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে যে এ কথা ঘুণাক্ষরেও তৃতীয় ব্যক্তির কর্ণগোচর হবে না। এত সাবধানতার কারণ এই ব্যাপারের সঙ্গে আমাদের বংশের মর্যাদা জড়ানো রয়েছে। ব্যোমকেশ বলিল, প্রতিশ্রুতি দেবার কোনো দরকার আছে মনে করি নে। একজন মক্কেলের গুপ্তকথা অন্য লোককে বলা আমাদের ব্যবদনহিত নয়। কিন্তু আপনি যখন প্রতিশ্রুতি চান তখন দিতে কোনো বাধাও নেই। কিভাবে প্রতিশ্রুতি দিতে হবে বলুন। কুমার হাসিয়া বলিলেন, তামা তুলসীর দরকার নেই, আপনাদের মুখের কথাই যথেষ্ট। আমি একটু দ্বিধায় পড়িলাম, বলিলাম, গল্প ছিল কি কোনো কথা প্রকাশ করা চলবে না? কুমার দৃঢ়কণ্ঠে বলিলেন, না, এ সম্বন্ধে কোনো আলোচনাই চলবে না। হয়তো একটা ভালো গল্পের মশলা হাতছাড়া হইয়া গেল। এই ভাবিয়া মনে মনে দীর্ঘশ্বাস মোচন করিলাম। ব্যোমকেশ বলিল, আপনি নির্ভয় বলুন, আমরা কোনো কথা প্রকাশ করো না। কুমার ত্রিদীপ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া যেন কিভাবে কথাটা আরম্ভ করিবেন তাহাই ভাবিয়া লইলেন। তারপর বলিলেন, আমাদের বংশে যেসব সাবেক কালের হীরা জহরত আছে সে সম্বন্ধে বোধ হয় আপনি কিছু জানেন না। ব্যোমকেশ বলিল, কিছু কিছু জানি। আপনাদের বংশে একটি হীরা আছে যার তুল্য হীরা বাংলাদেশে আর দ্বিতীয় নেই। তার নাম সীমন্ত হীরা। ত্রিদীপ সাগ্রহে বলিলেন, আপনি জানেন? তাহলে এ কথাও জানেন বোধ হয় যে গত মাসে কলকাতায় যে রত্ন প্রদর্শনী হয়েছিল তাহাতে ওই হীরা দেখানো হয়েছিল। ব্যোমকেশ ঘাড় নাড়িয়া বলি, জানি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই হীরা চোখে দেখার সুযোগ হয়নি। কয়েকক্ষণ নীরব থাকিয়া কুমার কহিলেন, সে সুযোগ আর কখনো হবে কিনা জানি না। হীরাটা চুরি গেছে। ব্যোমকেশ প্রতিধ্বনি করিয়া কহিল, চুরি গেছে। শান্ত কণ্ঠে কুমার বলিলেন, হ্যাঁ, সেই সম্পর্কেই আপনাকে আনিয়েছি। ঘটনাটা শুরু থেকে বলি শুনুন। আপনি নিশ্চয় জানেন আমাদের এই জমিদার বংশ অতি প্রাচীন কাল থেকে চলে আসছে। 12 ভূঁইয়ারও আগে
পাঠান বাদাসাদের আমলে আমাদের আদি পূর্বপুরুষ এই জমিদারি অর্জন করেন। সাদা কথায় তিনি একজন দুর্দান্ত ডাকাতের সর্দার ছিলেন। নিজের বাহুবলে সম্পত্তি লাভ করে পরে বাদাসার কাছ থেকে সনন্দ আদায় করেন। সে বাদশাহী সনন্দ এখনও আমাদের কাছে বর্তমান আছে। এখন আমাদের অনেক অধপতন হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্তের আগে আমাদের রাজা উপাধি ছিল। ওই সীমন্ত হীরা আমাদের পূর্বপুরুষের সময় থেকে পুরুষানুক্রমে এই বংশে চলে আসছে। একটা প্রবাদ আছে যে এই হীরা যতদিন আমাদের কাছে থাকবে ততদিন বংশের কোনো অনিষ্ট হবে না, কিন্তু হীরা কোনো রকমে হস্তান্তরিত হলেই এক পুরুষের মধ্যে বংশে লোপ হয়ে যাবে। একটু থামিয়া কুমার আবার বলিতে লাগিলেন, জমিদারের জ্যেষ্ঠ পুত্র জমিদারির উত্তরাধিকারী হয়। এই হচ্ছে আমাদের বংশের চিরাচরিত লোকাচার। কনিষ্ঠরা কেবল বাবুয়ান বা ভরণপোষণ পান। এই সূত্রে 2 বছর আগে আমার বাবার মৃত্যুর পর আমি জমিদারি পেয়েছি। আমি বাপের একমাত্র সন্তান। উপস্থিতে আমার এক কাকা আছেন, তিনি বাবুয়ান স্বরূপ 3000 টাকা মাসিক খোরপোশ জমিদারি থেকে পেয়ে থাকেন। এ তো গেলা গল্পের ভূমিকা। এবার হীরা চুরির ঘটনাটা বলি। রত্ন প্রদর্শনীতে আমার হীরা এক্সিবিট করবার নিমন্ত্রণ যখন এল, তখন আমি নিজে স্পেশাল ট্রেনে করে সেই হীরা নিয়ে কলকাতা গেলাম। কলকাতায় পৌঁছে হীরাখানা প্রদর্শনীর কর্তৃপক্ষের কাছে জমা করে দেবার পর তবে নিশ্চিন্ত হলাম। আপনারা জানেন, প্রদর্শনীতে বরোদা, হায়দ্রাবাদ, পাতিয়ালা প্রভৃতি রাজবংশের খানদানি জহরাত প্রদর্শিত হয়েছিল। প্রদর্শনের কর্তা ছিলেন স্বয়ং গভর্নমেন্ট, সুতরাং সেখান থেকে হীরা চুরি যাবার কোনো ভয় ছিল না। তাছাড়া যে গ্লাস কেসে আমার হীরা রাখা হয়েছিল তার চাবি কেবল আমারই কাছে ছিল। 7 দিন এক্সিবিশন চলল। 8 দিনের দিন আমার হীরা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে জানতে পারলাম যে আমার হীরা চুরি গেছে। তার বদলে যা ফিরিয়ে এনেছি তা 200 টাকা দামের মেকি পেস্ট। কুমার চুপ করিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, চুরিটা ধরা পড়বার পর প্রদর্শনীর কর্তৃপক্ষকে কিংবা পুলিশকে খবর দেননি কেন? কুমার বলিলেন, খবর দিয়ে কোনো লাভ হত না, কারণ কে চুরি করেছে চুরি ধরা পড়ার সঙ্গে সঙ্গে তা জানতে পেরেছিলাম। ও! ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে ক্ষণকাল কুমারের মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, তারপর বলে যান। কুমার বলিতে লাগিলেন, এ কথা কাউকে বলবার নয়, পাছে জানাজানি হয় পারিবারিক কলঙ্ক বার হয় পড়ে, খবরের কাগজে এই নিয়ে লেখালেখি শুরু হয়ে যায়, এই ভয়ে বাড়ি লোককে পর্যন্ত এ কথা জানাতে পারিনি। জানি শুধু আমি আর আমার বৃদ্ধ দেওয়ান মহাশয়। কথাটা আরও খোলসা করে বলা দরকার। পূর্বে বলেছি, আমার এক কাকা আছেন, তিনি কলকাতায় থাকেন, স্টেট থেকে মাসিক 3000 টাকা খরচা পান। তার নাম আপনারা নিশ্চয় শুনেছেন। তিনি বিখ্যাত শিল্পী এবং বৈজ্ঞানিক স্বর দিগেন্দ্র নারায়ণ রায়। তার মতো আশ্চর্য মানুষ খুব কম দেখা যায়। বিলেতে জন্মালে ইনি বোধ হয় অদ্বিতীয় মনীষী বলে পরিচিত হতে পারতেন। যেমন তার অসাধারণ বুদ্ধিমত্তা, তেমনি অগাধ পাণ্ডিত্য। গত মহাযুদ্ধের সময় তিনি প্লাস্টার অফ প্যারিস সম্বন্ধে কি একটা তথ্য আবিষ্কার করে ইংরাজ গভর্নমেন্টে উপহার দিয়েছিলেন। তার ফলে স্যার উপাধি পান। শিল্পের দিকেও তার কি অসামান্য প্রতিভা! তার পরিচয় সম্ভবত আপনাদের অল্পবিস্তর জানা আছে। প্যারিসের শিল্প প্রদর্শনীতে মহাদেবের প্রস্তর মূর্তি এক্সিবিট করে তিনি যে সম্মান ও প্রশংসা লাভ করেন, মোটের পর এমন বহুমুখী প্রতিভা সচরাচর চোখে পড়ে না। তার কুমার বাহাদুর একটু হাসিলেন। আমাদের মানও আজ নিশ্চয় একমাত্র লাভ করছেন, কিন্তু একটি বিষয়ে তার সঙ্গে আমার মতভেদ হয়েছিল। ওই হীরাটা তিনি আমার কাছে চেয়েছিলেন। হীরাটার উপর তার একটা অহেতুক আসক্তি ছিল। তার দামের জন্য নয়, শুধু হীরাটাকে নিজের কাছে রাখাবার জন্যে তিনি প্রায় পাগল হয়ে উঠেছিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, হীরাটার দাম কত হবে? কুমার ঈষৎ হাসিয়া বলিলেন, খুব সম্ভব 3 পয়সা। টাকা দিয়ে সে জিনিস কেনবার মতো লোক ভারতবর্ষে খুব কমই আছে। তাছাড়া আমরা কখনো তার দাম যাচাই করে দেখিনি। গৃহদেবতার মতোই সে হীরাটা অমূল্য ছিল। সে যাক, আমার বাবার কাছেও কাকা ওই হীরাটা চেয়েছিলেন।
কিন্তু বাবা দেননি। তারপর বাবা মারা যাবার পর কাকা আমার কাছে সেটা চাইলেন। বলিলেন, আমার মাসারা চাই না, তুমি শুধু আমায় হীরাটা দাও। বাবা মৃত্যুকালে আমাকে এ বিষয়ে সাবধান করে দিয়েছিলেন। তাই জোরহাত করে কাকাকে বললাম, কাকা আপনার আর যা ইচ্ছা নিন, কিন্তু ওই হীরাটা দিতে পারবো না। বাবার শেষ আদেশ। কাকা আর কিছু বলে না, কিন্তু বুঝলাম তিনি আমার উপর মর্মান্তিক অসন্তুষ্ট হয়েছেন। তারপর থেকে কাকার সঙ্গে আর আমার দেখা হয়নি, তবে পত্র ব্যবহার হয়েছে। যেদিন হীরা নিয়ে কলকাতা থেকে ফিরে এলাম, তার পরদিন কাকার কাছ থেকে এক চিঠি এলো। ছোট্ট চিঠি, কিন্তু পরে মাথা ঘুরে গেল। এই দেখুন সে চিঠি। চাবি দিয়া সেক্রেটারিয়ত টেবিলের দেরাজ খুলিয়া কুমার বাহাদুর একখানা চিঠি বাহির করিয়া দিলেন। ছোট ছোট সুছাদ অক্ষরে লেখা বাংলা চিঠি। তাহাতে লেখা আছে, কল্যাণীয় খোকা, দুঃখিত হয় না, তোমরা দিতে হাওনি, তাই আমি নিজের হাতেই নিলাম। বংশলোপ হবে বলে যে কুসংস্কার আছে, তাতে বিশ্বাস করো না। ওটা আমাদের পূর্বপুরুষদের একটা ফন্দি মাত্র। যাতে জিনিসটা হস্তান্তরিত করতে কেউ সাহস না করে। আশীর্বাদ নিও। ইতি তোমার কাকা শ্রীদিগীন্দ্র নারায়ণ রায়। ব্যোমকেশ নিঃশব্দে চিঠি ফেরত দিল। কুমার বলিতে লাগিলেন, চিঠি পড়েই ছুটলাম তোষাখানায়। লোহার সিন্দুক খুলে হীরের বাক্স বার করে দেখলাম হীরা ঠিক আছে। দেওয়ান মশাইকে ডাকলাম। তিনি জহরতের একজন ভালো জহুরি, দেখেই বললেন, জাল হীরা, কিন্তু চেহারায় কোথাও এতটুকু তফাৎ নেই। একেবারে অবিকল আসল হীরার জোড়া। কুমার দেরাজ খুলিয়া একটি ভেলভেটের বাক্স বাহির করিলেন। ডালা খুলিতেই সুপারির মতো গোলাকার একটা পাথর আলোকসম্পাতে ঝকমক করিয়া উঠিল। কুমার বাহাদুর 2 আঙুলে সেটা তুলিয়া ব্যোমকেশের হাতে দিয়া বলিলেন, জহুরি ছাড়া কারু সাধ্যে নেই যে বোঝে এটা জুতো। আসলে 2 টাকার বেশি এর দাম নয়। অনেকক্ষণ ধরিয়া আমরা সেই মূল্যহীন কাজখণ্ডটাকে ঘুরাইয়া ফিরাইয়া দেখিলাম। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া ব্যোমকেশ সেটা ফিরাইয়া দিল। বলিল, তাহলে আমার কাজ হচ্ছে সে আসল হীরাটা উদ্ধার করা? স্থির দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া কুমার বলিলেন, হয়। কেমন করে হীরা চুরি গেলে সে নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। আমি শুধু আমার হীরাটা ফেরত চাই। যেমন করে হোক, যে উপায়ে হোক, আমার সীমন্ত হীরা আমাকে ফিরিয়ে এনে দিতে হবে। খরচের জন্যে ভাবনা করবেন না। যত টাকা লাগ, যদি 20,000 টাকা দরকার হয়, তাও দিতে আমি পশ্চাৎপদ হনা, জানবেন। শুধু একটি শর্ত, কোনো রকমে একথা যেন খবরের কাগজে না ওঠে। ব্যোমকেশ তাচ্ছিল্য ভরে জিজ্ঞাসা করিল, কবে নাগাদ হীরাটা পেলে আপনি খুশি হবেন? উত্তেজনায় কুমার বাহাদুরের মুখ উদ্দীপ্ত হইয়া উঠিল। তিনি বলিলেন, কবে নাগাদ? তবে কি আপনি হীরাটা উদ্ধার করতে পারবেন বলে মনে হয়? ব্যোমকেশ হাসিল, বলিল, এ অতি তুচ্ছ ব্যাপার। আমি এর চেয়ে ঢের বেশি জটিল রহস্য প্রত্যাশা করেছিলুম। যা হোক, আজ শনিবার, আগামী শনিবারের মধ্যে আপনার হীরা ফেরত পাবেন। বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। কলিকাতায় ফিরিয়া প্রথম দিনটা গোলমালে কাটিয়া গেলা। রাত্রে 2 জনে কথা হইল। আমি জিজ্ঞাসা করিলাম, প্ল্যান অফ ক্যাম্পেইন কিছু ঠিক করলে? ব্যোমকেশ বলিল, না, বাড়িটা দেখে কিছু সংবাদ সংগ্রহ করা যাক, তারপর প্ল্যান স্থির করা যাবে। হীরেটা কি বাড়িতেই আছে মনে হয়? নিশ্চয়। যে জিনিসের মোহে খুড়ো মহাশয় শেষ বয়সে ভাইপোর সম্পত্তি চুরি করেছেন, সে জিনিস তিনি এক দণ্ডের জন্য কাজ ছাড়া করবেন না। আমাদের শুধু জানা দরকার কোথায় তিনি সেটা রেখেছেন। আমার বিশ্বাস, তোমার বিশ্বাস? ইয়াক, সেটা অনুমান মাত্র। ইগীন্দ্র নারায়ণ খুড়ো মহাশয়ের সঙ্গে মুখোমুখি দেখা না হওয়া পর্যন্ত কিছুই ঠিক করে বলা যায় না। আমি ক্ষণকাল নীরব থাকিয়া বলিলাম, আচ্ছা ব্যোমকেশ, এ কাজের নৈতিক দিকটা ভেবে দেখেছে? কোন কাজের? যে উপায় অবলম্বন করে তুমি হীরেটা উদ্ধার করতে যাচ্ছি। ভেবে দেখেছি। ডাহা নিছক চুরি ধরা পড়লে জেলে যেতে হবে, কিন্তু চুরি মাত্রে নৈতিক অপরাধ নয়। চোরের পর বাটপারি করা মহাপুণ্য কার্য। তাজেন বুঝলুম, কিন্তু দেশের আইন তো সে কথা শুনবে না। সে ভাবনা আমার নয়। আইনের যারা রক্ষক তারা পারেন, আমাকে শাস্তি দিন। পরদিন দুপুর বেলা ব্যোমকেশ একাকী বাহির হইয়া গেল। যখন ফিরিল,
তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। হাতমুখ ধইয়া জলযোগ করিতে বসিলে জিজ্ঞাসা করিলাম, কাজ কত দূর হলা? ব্যোমকেশ অন্যমনস্কভাবে করিতে কামড় দিয়া বলিল, বিশেষ সুবিধা হলা না। বুড়ো একটি হরটেল ঘুঘু, আর তার একটি নেপালি চাওর আছে। সে বেটার চোখ দুটো ঠিক শিকারী বেড়ালের মতো। যা হোক, একটা সুরাহা হইছে। বুড়ো একজন সেক্রেটারি খুঁজছে। দুটো দরখাস্ত করে দিয়ে এসেছি। সব কথা খুলে বল। চায়ে চুমুক দিয়া বাটি নামাইয়া রাখিয়া ব্যোমকেশ বলিল, কুমার বাহাদুর যা বলেছিলেন তা নেহাত মিথ্যে নয়। খুড়ো মহাশয় অতি পাকা লোক। বাড়িটা নানারকম বহুমূল্য জিনিসের একটা মিউজিয়াম বললেই হয়। কর্তা একলা থাকেন বটে, কিন্তু অনুগত এবং বিশ্বাসী লোকলস্করের অভাব নেই। প্রথমত বাড়ির কম্পাউন্ডে ঢোকাই মুশকিল। ফটকে 4টে দারোয়ান অস্ত্রশস্ত্র নিয়ে বসে আছে। কেউ ঢুকতে গেলেই হাজার রকম প্রশ্ন। পাঁচিল ডিঙিয়ে যে ঢুকবে তারও উপায় নেই। 8 হাত উঁচু পাঁচিল, তার উপর চুচলো লোহার শিক বসানো। ইয়া হোক, কোনো রকমে দারোয়ান বাবুদের খুশি করে ফটকের ভিতর যদি ঢুকলে বাড়ির সদর দরজায় নেপালি বৃত্তি উজোরে সিং থাপা বাঘের মতো থাবা গেড়ে বসে আছেন। বলরকম কৈফিয়ত যদি না দিতে পার, বাড়িতে ঢোকবার আশা ওইখানে ইতি। রাত্রির ব্যবস্থা আরও চমৎকার। দারোয়ান চকিদার তো আছে, তার উপর 4টে বিলিতি ম্যাস্টিফ কুকুর কম্পাউন্ডের মধ্যে ছাড়া থাকে। সুতরাং নিশীথ সময়ে নিরিবিলি গিয়ে যে কার্যোদ্ধার করবে সে পথ বন্ধ। তবে উপায় হয়েছে। বুড়োর একজন সেক্রেটারি চাই, বিজ্ঞাপন দিয়েছে। 150 টাকা মাইনে, বাড়িতে থাকতে হবে। বিজ্ঞানশাস্ত্রে ব্যুৎপত্তি থাকা চায় এবং শর্ট হ্যান্ড টাইপিং ইত্যাদি আরও অনেক রকম সদ্গুণের আবশ্যক। তাই 2টো দরখাস্ত করে দিয়ে এসেছি। কাল ইন্টারভিউ দিতে যেতে হবে। 2টো দরখাস্ত কেন? একটা তোমার, একটা আমার। যদি একটা ফসকায় অন্যটা লেগে যাবে। পরদিন অর্থাৎ সোমবার সকালবেলা 8টার সময় আমরা স্যার দিগীন্দ্রন রায়নের ভবনে সেক্রেটারি পদপ্রার্থী হইয়া উপস্থিত হইলাম। শহরের দক্ষিণে অভিজাত পল্লীতে তাহার বাড়ি। দারোয়ানের ভিড় ঠেলিয়া ভিতরে প্রবেশ করিতে দেখিলাম আমাদের মতো আরও কয়েকজন চাকরি অভিলাষী হাজির আছেন। একটা ঘরের মধ্যে সকলে গিয়া বসিলাম এবং বক্রকটাক্ষে পরস্পরের মুখাবলোকন করিতে লাগিলাম। ব্যোমকেশ ও আমি যে পরস্পরকে চিনি তাহার আভাস মাত্র দিলাম না। পূর্ব হইতে সেইরূপ স্থির করিয়া গিয়েছিলাম। বাড়ির কর্তা ভিতরের কোনো একটা ঘরের বসিয়া একে একে উমেদারদিগকে ডাকিতেছিলেন। মনের মধ্যে উৎকণ্ঠা জাগিতেছিল, হয়তো আমাদের ডাক পড়িবার পূর্বেই অন্য কেহে বহাল হইয়া যাইবে। কিন্তু দেখা গেল একে একে সকলেই ফিরিয়া আসিলেন এবং বাং নিষ্পত্তি না করিয়া শুষ্ক মুখে পৃষ্ঠান করিলেন। শেষ পর্যন্ত বাকি রহিয়া গেলাম আমি আর ব্যোমকেশ। বলা বাহুল্য, ব্যোমকেশ নাম ভাড়াইয়া দরখাস্ত করিয়াছিল। আমার নতুন নামকরণ হইয়াছিল জিতেন্দ্রনাথ এবং ব্যোমকেশের নিখিলেশ। পাছে ভুলিয়া যাই, কাই নিজের নামটা মাঝে মাঝে আবৃত্তি করিয়া লইতেছিলাম। এমন সময় ভৃত্যিও আসিয়া জানাইল কর্তা আমাদের দুইজনকে একসঙ্গে তলব করিয়েছেন। কিছু বিস্মিত হইলাম। ব্যাপার কি? এতক্ষণ তো একে একে ডাক পড়িতেছিল, এখন আবার একসঙ্গে কেন? ইয়াহক বিনা বাক্য বায়ায় ভৃত্যের অনুসরণ করিয়া গৃহস্বামীর সম্মুখীন হইলাম। প্রায় আসবাব শূন্য প্রকাণ্ড একখানা ঘরের মাঝখানে বৃহৎ সেক্রেটারিয়েট টেবিল এবং তাহারই সম্মুখে দরজার দিকে মুখ করিয়া হাতকাটা পিরান পরিহিত বিশালকায় স্বর দিগীন্দ্র বসিয়া আছেন। বুলডগের মুখে কাঁচা পাকা দাড়িগোঁফ গজাইলে যেরকম দেখিতে হয় সেই রকম একখানা মুখ। হঠাৎ দেখিলে বাপ রে বলিয়া চেঁচাইয়া উঠিতে ইচ্ছা হয়। হাড়ির মতো মাথা, তাহার মধ্যস্থলে টাক পড়িয়া খানিকটা স্থান চকচকে হইয়া গিয়েছে। প্রকাণ্ড শরীর এবং প্রকাণ্ড মস্তকের মাঝখানে গ্রীবা বলিয়া কোনো পদার্থ নাই। দীর্ঘ রোমশ বাহু দুটা বন মানুষের মতো দৃঢ় এবং ভয়ঙ্কর, কিন্তু তাহার প্রান্তে আঙুলগুলি ভারতীয় চিত্রকলার মতো সরু ও সুদৃশ্য। একেবারে লতাইয়া না গেলেও পশ্চাৎ দিকে ঈষৎ বাঁকিয়া গিয়েছে। চক্ষু দুইটি ক্ষুদ্র এবং সর্বদাই যেন লড়াই করিবার জন্য প্রতিদ্বন্দ্বী খুঁজিতেছে। মোটের উপর আরবায় উপন্যাসের দৈত্যের মতো এই লোকেটি দেখিবা মাত্র একটা অহেতুক সম্ভ্রম ও ভীতির সঞ্চার হয়। মনে হয়
ইহার ওই কুদর্শন দেহটার মধ্যে ভালো ও মন্দ করিবার অফুরন্ত শক্তি নিহিত রহিয়াছে। আমরা বিনীতভাবে নমস্কার করিয়া টেবিলের সম্মুখে গিয়া দাঁড়াইলাম। সেই ক্ষুদ্র চক্ষু দুইটি আমার মুখ হইতে ব্যোমকেশের মুখে দ্রুতবেগে কয়েকবার যাতায়াত করিয়া ব্যোমকেশের মুখের পর স্থির হইল। তারপর এই প্রকাণ্ড মুখে এক অদ্ভুত হাসি দেখা দিল। বুলডগ হাসিতে পারে কিনা জানি না, কিন্তু পারিলে বোধ করি ওই রকমই হাসিত। এই হাস্যক্রমে মিলাইয়া গেলে জলদগম্ভীর শব্দ হইল, উজে দরজা বন্ধ করে দাও। নেপালি ভ্রুত্তা উজে সিংদ্বারের নিকটে দাঁড়াইয়াছিল। নিঃশব্দে বাহির হইতে দ্বার বন্ধ করিয়া দিল। কর্তা তখন টেবিলের উপর হইতে আমাদের দরখাস্ত দুইটা তুলিয়া লইয়া বলিলেন, কার নাম নিখিলেশ? ব্যোমকেশ বলিল, আজ যে আমার। কর্তা কহিলেন, তুমি নিখিলেশ। আর তুমি জিতেন্দ্রনাথ, তোমার দুজন সাল্লা করে দরখাস্ত করেছে। ব্যোমকেশ বলিল, আজ যে আমি ওকে চিনি না। কর্তা কহিলেন, বটে, চেনো না? কিন্তু দরখাস্ত পড়ে আমার অন্যরকম মনে হয়েছিল। যা হোক, তুমি এমএসসি পাশ করেছে? ব্যোমকেশ বলিল, আজ যে হা। কোন ইউনিভার্সিটি থেকে? ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। টেবিলের উপর একখানা মোটা বই তুলিয়া লয়, তাহার পাতা খুলিয়া কহিলেন, কোন সালে পাশ করছে? সভয়ে দেখিলাম বইখানা ইউনিভার্সিটি কর্তৃক মুদ্রিত পরীক্ষোত্তীর্ণ ছাত্রদের নামের তালিকা। আমার কপাল ঘামিয়া উঠিল। এই রে, এবার বুঝি সব ফাঁসিয়া যায়। ব্যোমকেশ কিন্তু নিষ্কম্প স্বরে কহিল, আজকে এই বছর মাসখানেক আগে রেজাল্ট বেরিয়েছে। হাফ ছাড়িয়া বাঁচিলাম। ইয়াক, একটা ফাড়া তো কাটিল। এ বছরের নামের তালিকা এক্ষণও বাহির হয় নাই। কর্তা বের্থ হইয়া বই রাখিয়া দিলেন। তারপর অরও কিছুক্ষণ ব্যোমকেশের পর কঠোর জেরা চলিল, কিন্তু বৃদ্ধ তাহাকে টলাইতে পারিলেন না। শর্টহ্যান্ড পরীক্ষাতেও যখন সে সহজে উত্তীর্ণ হইয়া গেল, তখন কর্তা সন্তুষ্ট হইয়া বলিলেন, বেশ, তোমাকে দিয়ে আমার কাজ চলতে পারে, তুমি বসো। ব্যোমকেশ বসিল। কর্তা কিয়ৎকাল ভ্রুকুটি করিয়া টেবিলের দিকে তাকাইয়া রেখিলেন। তারপর হঠাৎ আমার পানে মুখ তুলিয়া বলিলেন, অজিতবাবু, আজকে বোমা ফাটার মতো হাসির শব্দে চমকিয়া উঠিলাম। দেখি অদম্য হাসির তোড়ে কর্তার বিশাল দেহে পাটিয়া পরিবার উপক্রম করিতেছে। অকস্মাৎ ইত আনন্দের কি কারণ ঘটিল বুঝিতে না পারিয়া ব্যোমকেশের পানে তাকাইয়া দেখি, সে ভরৎসনা পূর্ণ দৃষ্টিতে আমার দিকে চাহিয়া আছে। তখন বুঝিতে পারিয়া লজ্জায় অনুশোচনায় একেবারে মাটির সঙ্গে মিশিয়া যাইতে ইচ্ছা হইল। হায় হায়, মুহূর্তের অসাবধানতায় সব নষ্ট করিয়া ফেলিলাম। কর্তার হাসি সহজে থামিল না। করি বর্গা কাঁপায়া প্রায় 5 মিনিট ধরিয়া একাদিক্রমে চলিতে লাগিল। তারপর চক্ষু মুছিয়া আমার ম্রয়মান মুখের দিকে দৃষ্টি করিয়া তিনি বলিলেন, লজ্জিত হও না। আমার কাছে ধরা পড়া তোমাদের পক্ষে কিছুমাত্র লজ্জার কথা নয়, কিন্তু বালক হয়ে তোমরা আমাকে ঠকাবে মনে করেছিলে, এতেই আমার ভারী আমোদ বোধ হচ্ছে। আমরা নির্বাক হইয়া রহিলাম। কর্তা ব্যোমকেশের মাথার দিকে কিছুক্ষণ চক্ষু রাখিয়া বলিলেন, ব্যোমকেশ বাবু, তোমার কাছ থেকে আমি এত্তা নির্বুদ্ধিতা প্রত্যাশা করিনি। তুমি ছেলে মানুষ বটে, কিন্তু তোমার কোরটির গঠন থেকে বুঝতে পারছি তোমার মাথায় বুদ্ধি আছে। ব্যোমকেশের মুন্ডের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখিয়া কতকটা নিজে মনে বলিতে লাগিলেন, খুলির মধ্যে অন্তত 55 আউন্স ব্রেন ম্যাটার আছে। তবে ব্রেন ম্যাটার থাকলেই শুধু হয় না, কনভলিউশনের উপর সব নির্ভর করে। হনু আর চোয়াল উঁচু, মৃদঙ্গমুখ বাঁকা নাক, ত্বরিতকর্মা, কুতবুদ্ধি, এগুয়ে, ইনটিউশন খুব বেশি, রিজনিং পাওয়ার মন্দ ডেভেলপ নয়, কিন্তু এখানেও ম্যাচিওর করেনি। তবে মোটের উপর বুদ্ধিরে বেশ শৃঙ্খলা আছে, বুদ্ধিমান বলা চলে। আমার মনে হইল জীবন্ত ব্যোমকেশের সব ব্যবচ্ছেদ হয়েছে। তাহার মস্তিষ্ককে কাটিয়া চিরিয়া ওজন করিয়া তাহার মূল্য নির্ণয় করা হয়েছে, এবং আমি দাঁড়াইয়া তাহাই দেখিতেছি। স্বগত চিন্তা পরিত্যাগ কর্তা বলিলেন, আমার মাথায় কতখানি মস্তিষ্ক আছে জানো? 60 আউন্স, তোমার চেয়ে 5 আউন্স বেশি। অর্থাৎ বন মানুষে আর সাধারণ মানুষে বুদ্ধির যতখানি তফাৎ, তোমার সঙ্গে আমার বুদ্ধির তফাৎ তার চেয়েও বেশি। ব্যোমকেশ নিশ্চল হইয়া বসিয়া হরিল, তাহার মুখে কোনো বিকার দেখা গেল না। কর্তা হ হ করিয়া হাসিয়া উঠিলেন। তারপর হঠাৎ গম্ভীর হইয়া বলিলেন, খোকা তোমাকে পাঠিয়েছে একটা জিনিস চুরি করবার জন্য, কিন্তু তুমি পারবে বলে মনে হয়? এবারও ব্যোমকেশ কোনো উত্তর করিল না। তাহার নির্বিকার নীরবতা লক্ষ্য করিয়া কর্তা শ্লেষ করিয়া কহিলেন, কি হে ব্যোমকেশ বাবু,
একেবারে ঠান্ডা হয়ে গেলে যে। বলি, এত বড় একটা কাজ হাতে নিয়েছে, পুরুত সেজে ঠাকুর চুরি করতে ঢুকেছে। তা কিরকম মনে হচ্ছে? পারবে চুরি করতে? ব্যোমকেশ শান্ত স্বরে কহিল, 7 দিনের মধ্যে কুমার বাহাদুরের জিনিস তাকে ফিরিয়ে দেবে কথা দিয়ে এসেছি। কর্তার ভীষণ মুখে ভীষণতর আকার ধারণ করিল। ঘন রোমশ ব্রুযুগল কপালের উপর যেন তাল পাকায়া গেল। তিনি বলিলেন, বটে বটে, তোমার সাহস তো কম নয় দেখছি। এখনই তো তোমাদের ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেব। তারপর ব্যোমকেশ মৃদু হাসিয়া বলিল, আপনার কথা থেকে একটা সংবাদ পাওয়া গেল। অরক্ত নেত্রে তাহার পানে চাহিয়া কর্তা বলিলেন, হ্যাঁ আছে, কিন্তু তুমি পারবে খুঁজে নিতে? তোমার ঘটে সে বুদ্ধি আছে কি? ব্যোমকেশ কেবল একটু হাসিল। মনে হইল এইবার বুঝি ভয়ঙ্কর একটা কিছু ঘটিবে। কর্তার কপালের শিরাগুলো ফুলিয়া উঁচু হইয়া উঠিল। 2 চক্ষে অন্ধ জিঘাংসা জল জল করিতে লাগিল। হাতের কাছে অস্ত্রশস্ত্র কিছু থাকিলে ব্যোমকেশের একটা রিষ্টি উপস্থিত হইত সন্দেহ নাই। ভাগ্যক্রমে সেরূপ কিছু ছিল না। তাই সিংহ যেমন করিয়া কেশর নাড়াদি তেমনি ভাবে মাথা নাড়িয়া কর্তা কহিলেন, দেখ ব্যোমকেশবাবু, তুমি মনে করে তোমার ভারী বুদ্ধি না? তোমার মতো ডিটেকটিভ দুনিয়ায় আর নেই। তুমি বাংলাদেশের বার্তিল, পেশ, তোমাকে তাড়াব না। এই বাড়ির মধ্যে যাতায়াত করবার অবাধ অধিকার তোমায় দিলাম। যদি বার খুঁজে বার কর সে জিনিস, 7 দিনের মধ্যে ফিরিয়ে দেবে কথা দিয়েছে না? তোমাকে 7 বছর সময় দিলাম, বার কর খুঁজে, অ্যান্ড বি ড্যামড। কর্তা উঠিয়া দাঁড়াইয়া গর্জন ছাড়িলেন, উজরে সিং তৎক্ষণাৎ উপস্থিত হইল। কর্তা আমাদের নির্দেশ করিয়া কহিলেন, এই বাবু দুটিকে চিনে রাখো। আমি বাড়িতে থাকি বা না থাকি, এরা এ বাড়িতে যেখানে ইচ্ছে যেতে পারেন। আধা দিও না, বুঝলে? যাও। উজরে সিং তাহার নির্বিকার নেপালি মুদ ও তীর্যক চক্ষু আমাদের দিকে একবার ফিরায়া ইয়ো হুকুম বলিয়া প্রস্থান করিল। কর্তা এবার রঘুবংশের কুম্ভোদর নামক সিংহের মতো হাস্য করিলেন। বলিলেন, খুঁজি খুঁজি নারী, যে পায় তারই। বুঝলে হে ব্যোমকেশ চন্দ্র? আগে শুধু ব্যোমকেশ চন্দ্রে নেই, না থাক, কিন্তু বুড়ো হয়ে মরে যাবে, তবু সে জিনিস পাবে না। বুঝলে? দিগিন রায় যে জিনিস লুকিয়ে রাখে, সে জিনিস খুঁজে বার করা ব্যোমকেশ বক্সির কর্ম নয়। ভালো কথা, আমার লোহার সিন্দুক ইত্যাদি চাবি যখন দরকার হবে চেয়ে নিও। তাতে অবশ্য অনেক দামি জিনিস আছে, কিন্তু তোমার ওপর আমার অবিশ্বাস নেই। আমি এখন আমার স্টুডিওতে চললাম, আমাকে আজ আর বিরক্ত করো না। আর একটা বিষয়ে তোমাদের সাবধান করে দিই, আমার বাড়িময় অনেক বহুমূল্য ছবি আর প্লাস্টারে মূর্তি ছড়ানো আছে। হিরে খোঁজার আগ্রহে সেগুলো যদি কোনো রকমে ভেঙে নষ্ট করে, তাহলে কাজের দণ্ডে কান ধরে বার করে দেব। যে সুযোগ পেয়েছে তাও হারাবে। এরূপ সুমিষ্ট সম্ভাষণে পরিতুষ্ট করিয়া স্যার দিগীন্দ্র ঘর হইতে নিষ্ক্রান্ত হইয়া গেলেন। দুজনে মুখোমুখি কিছুক্ষণ বসিয়া রহিলাম। বুড়ার সহিত সংঘর্ষে ব্যোমকেশও ভিতর ভিতরে বেশ কাবু হইয়েছিল। তাই ফ্যাকাসে গোছের একটু হাসিয়া বলিল, চল বাসায় ফেরা যাক, আজ আর কিছু হবে না। অন্যকে ঠকাইতে গিয়া নিজে ঠকিয়া অপদস্থ হওয়ার লজ্জা অল্পই আছে। তাই পরাজয় ও লাঞ্ছনার গ্লানি বহিয়া নীরবে বাসায় পৌঁছিলাম। 2 পেয়ালা করিয়া চা গলাধ্যাকরণ করিবার পর মন কতকটা চাঙ্গা হইলে বলিলাম, ব্যোমকেশ, আমার বোকামিতেই সব মাটি হল। ব্যোমকেশ বলি, বোকামি অবশ্য তোমার হয়েছে, কিন্তু সেজন্য ক্ষতি কিছু হয়নি। বুড়ো আগে থাকতেই সব জানত। মনে আছে ট্রেনের সেই ভদ্রলোকটি, যিনি পরের স্টেশনে নেমে যাবেন বলে পাশের গাড়িতে গিয়ে উঠেছিলেন? তিনি এরই গুপ্তচর। বুড়ো আমাদের নারী নক্ষত্র সব জানে। খুব বান্দর বানিয়ে ছেড়ে দিলে যা হোক। এমনটা আর কখনো হয়নি। ব্যোমকেশ চুপ করিয়া রহিল। তারপর বলিল, বুড়োর মারাত্মক দুর্বলতাটিকু ছিল বেলেই হয়তো হাল ছেড়ে দিয়েতে হত। আমি সোজা হইয়া বসিয়া বলিলাম, কিরকম, তোমার কি এখনো আশা আছে নাকি? বিলক্ষণ আশা আছে বাইকি, তবে বুড়োটি সত্যি ঘাড় ধরে বার করে দিতে তাহলে কি হত বলা যায় না। যা হোক, বুড়োটার দুর্বলতার সন্ধান যখন পাওয়া গেছে, তখন ওই থেকে কার্যসিদ্ধি করতে হবে। কোন দুর্বলতার সন্ধান পেলে শুনি? আমি তো বাবা কোথাও এতটুকু ছিদ্র পেলুম না, একেবারে নিরেট নেভাঞ্জ, লোহার মতো শক্ত। কিন্তু ছিদ্র আছে, বেশ বড় রকম ছিদ্র, এবং সেই ছিদ্রপথে আমরা বাড়িতে ঢুকে পড়েছি। কি জানি কেন বড় লোকের মধ্যেই এই দুর্বলতা সবচেয়ে বেশি দেখা যায়। যার যাতে বেশি বুদ্ধি, বুদ্ধির অহংকার তার চতুর্গুণ, ফলে বুদ্ধি থেকেও কোনো লাভ হয় না।
হেয়ালিতে কথা কইছ, একটু পরিষ্কার করে বলো। বুড়োর প্রধান দুর্বলতা হচ্ছে বুদ্ধির অহংকার। সেটা গোড়াতে বুঝে নিয়েছিলুম বলেই সেই অহংকারে ঘা দিয়ে কাজ হাসিল করে নিয়েছি। বাড়িতে যখন ঢুকতে পেরেছি তখন তো আটানা কাজ হয়ে গেছে, এখন বাকি শুধু হিরেটা খুঁজে বার করা। তুমি কি আবারও বাড়িতে মাথা গলাবে নাকি? আলবত্ত গলাব, বল কি এত বড় সুযোগ ছেড়ে দেব? এবার গেলেই ওই বেটা উজরে সিং পেটের মধ্যে কুকারি পুড়ে দেবে। যা হয় করো, আমি আর এর মধ্যে নেই। হাসিয়া ব্যোমকেশ বলিল, তা কি হয়, তোমাকে চাই এক যাত্রায় পৃথক ফল কি ভালো? পরদিন একটু সকাল সকাল স্যার দিগিন্দ্রের বাড়ি গিয়া উপস্থিত হইলাম। বিনা টিকিটে রেলে চড়িতে গেলে মনের অবস্থা এরূপ হয়, সেই রকম ভয়ে ভয়ে বাড়ির সম্মুখীন হইলাম। কিন্তু দরোয়ানেরা কে বাধা দিল না। উজরে সিং আজ আমাদের দেখিয়া যেন দেখিতে পাইল না। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া ব্যোমকেশ একটা বেয়ারাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিল যে গৃহস্বামী স্টুডিওতে আছেন। অতপর আমাদের রত্ন অনুসন্ধান আরম্ভ হইল। এত বড় বাড়ির মধ্যে সুপারির মতো একখণ্ড জিনিস খুঁজিয়া বাহির করিবার দুঃসাহস এক ব্যোমকেশেরই থাকিতে পারে। অন্য কে হইলে কোনো কালে নিরুৎসাহ হইয়া হাল ছাড়িয়া দিত। খড়ের গাদার মধ্যে হইতে চুচ খুঁজিয়া বাহির করাও বোধ করি ইহার তুলনায় সহজ। প্রথমত, মূল্যবান জিনিসপত্র লোক যেখানে রাখে, অর্থাৎ আলমারি কি সিন্ধুকে অনুসন্ধান করা বৃথা। বুড়া অতিশয় ধূর্ত, সে জিনিস সেখানে রাখিবে না। তবে কোথায় রাখিয়েছে এডগার অ্যালেন পোর একটা গল্প বহুদিন পূর্বে পড়িয়েছিলাম, মনে পড়িল। তাহাতেও এমন কি একটা দলিল খোঁজাখুঁজির ব্যাপার ছিল। শেষে বুঝি নিতান্ত প্রকাশ্য স্থান হইতে সেটা বাহির হইয়া পড়িল। ব্যোমকেশ কিন্তু অলস কল্পনায় সময় কাটাইবার লোক নয়। সে রীতিমতো খানাতল্লা শুরু করিয়া দিল। দেয়ালে টোকা মারিয়া কোথাও ফাঁপা আছে কিনা পরীক্ষা করিয়া দেখিতে লাগিল। বড় বড় পুস্তকের আলমারি খুলিয়া প্রত্যেকটি বই নামায়া পরীক্ষা করিল। স্যার দিগিন্দ্রের বাড়িখানা চিত্র ও মূর্তির একটা কলা ভবন, গ্যালারি বলিলেই হয়। ঘরে ঘরে নানা প্রকার সুন্দর ছবি ও মূর্তি প্লাস্টার কাস্ট সাজানো রহিয়েছে। অন্য আসবাব খুব কম, সুতরাং মোটামুটি অনুসন্ধান শেষ করিতে 2 ঘণ্টার বেশি সময় লাগিল না। সর্বত্র বিফল মনোরথ হইয়া অবশেষে আমরা গৃহস্বামীর স্টুডিও ঘরে গিয়া হানা দিলাম। দরজায় টোকা মারিতেই ভিতর হইতে গম্ভীর গর্জন হইল, এসো। ঘরটা বেশ বড়, তাহার একদিকের সমস্ত দেয়াল জুড়িয়া লম্বা একটা টেবিল চলিয়া গিয়েছে। টেবিলের উপর নানা চেহারার বৈজ্ঞানিক যন্ত্রপাতি সাজানো রইয়েছে। আমরা প্রবেশ করিতেই স্যার দিগিন্দ্র হুঙ্কার দিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, কি হে ব্যোমকেশ বাবু, পরশমানিক পেলে? কবি লিখেছে না? ছাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর, তোমার দশাও সেই ছাপার মতো হবে দেখছি। শেষ পর্যন্ত মাথায় বৃহৎ জটা গজিয়ে যাবে। ব্যোমকেশ বলিল, আপনার লোহার সিন্দুকটা একবার দেখব মনে করেছি। স্যার দিগিন্দ্র বলিলেন, বেশ বেশ, এই নাও চাবি, আমিও তোমার সঙ্গে গিয়ে তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু এই প্লাস্টার কাস্টটা ঢালাই করতে একটু সময় লাগবে। যা হোক, অজিতবাবু তোমার সাহায্য করতে পারবেন, আর যদি দরকার হয় উজরে সিং। তাহা শ্লেষোক্তিতে বাধা দিয়া ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ওটা আপনি কি করছেন? মৃদুমন্দ হাস্য করিয়া স্যার দিগিন্দ্র বলিলেন, আমার তৈরি নোটারাজ মূর্তির নাম শুনেছ তো? এটা তারই একটা ছোট প্লাস্টার কাস্ট তৈরি করছি। আর একটা আমার টেবিলের উপর রাখা আছে, দেখে থাকবে। কাগজ চাপা হিসেবে জিনিসটা মন্দ নয়, কি বল? মনে পড়িলা, স্যার দিগিন্দ্রের বসিবার ঘরে টেবিলের উপর একটি অতি সুন্দর ছোট নটরাজ মহাদেবের মূর্তি দেখিয়াছিলাম। ওটা তখনই আমার দৃষ্টি আকর্ষণ করিয়াছিলা, কিন্তু ওহাই যে স্যার দিগিন্দ্রের নির্মিত বিখ্যাত মূর্তির মিনিয়েচার, তাহা তখন কল্পনা করি নয়। আমি বিস্মিত হইয়া বলিলাম, ওই মূর্তিটাই আপনি প্যারিসে এক্সিবিট করিয়েছিলেন? স্যার দিগিন্দ্রের তাচ্ছিল্যভরে বলিলেন, হয়। আসল মূর্তিটা পাথরের গড়া, সেটা এখনো লুভরে আছে। ঘর হইতে বাহির হইয়া আসিলাম। লোকটার সর্বতোমুখী অসামান্যতা আমাকে অভিভূত করিয়া ফেলিয়াছিল। তাই ব্যোমকেশ যখন সিন্দুক খুলিয়া তন্তন করিয়া দেখিতে লাগিল, আমি চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। এত বড় একটা প্রতিভার সঙ্গে যুদ্ধ করিয়া জয়ের আশা কোথায়? অনুসন্ধান শেষ করিয়া ব্যোমকেশ নিঃশ্বাস চড়িয়া বলিল, না, কিছু নেই, চল বাইরের ঘরে একটু বসায়াক।
বসিবার ঘরে ফিরিয়া দেখিলাম সর দিগিন্দ্রের ইতিমধ্যে আসিয়া বসিয়াছেন এবং মুখের অনুযায়ী একটি স্থূল চুরুট দাঁতে চাপিয়া ভূম উদ্গীরণ করিতেছেন। আমরা বসিলে তিনি ব্যোমকেশের প্রতি কটাক্ষপাত করিয়া বলিলেন, পেলে না? আচ্ছা, কুছ পরয় নেই, একটু জিরিয়ে নাও, তারপর আবার খুঁজো। ব্যোমকেশ নিঃশব্দে চাবির গোছা ফেরত দিল। সেটা পকেটে ফেলিয়া আমার পানে ফিরিয়া স্যার দিগিন্দ্র কহিলেন, ওহে অজিতবাবু, তুমি তো গল্পতল্প লিখে থাকো, সুতরাং একজন বড় দরের আর্টিস্ট। বলো দেখি এ পুতুলটি কেমন? বলিয়া সেই নটরাজ মূর্তিটি আমার হাতে দিলেন। 6 ইঞ্চি লম্বা এবং ইঞ্চি 3 চওড়া মূর্তিটি, কিন্তু ওইটুকু পরিসরের মধ্যে কি অপূর্ব শিল্প প্রতিভাই না প্রকাশ পাইয়েছে। নটরাজের প্রলয়ঙ্কর নূতন্মাদনা যেন ওই ক্ষুদ্র মূর্তির প্রতি অঙ্গ অঙ্গ হইতে মথিত হইয়া উঠিতেছে। কিছুক্ষণ মুগ্ধভাবে নিরীক্ষণ করিবার পর আপনি মুখ দিয়া বাহির হইল, চমৎকার, এর তুলনা নেই। ব্যোমকেশ নিস্পৃহভাবে জিজ্ঞাসা করিল, এটাও কি আপনি নিজে মোল্ড করেছেন? একরাশি দুম উদ্গীর্ণ করিয়া স্যার দিগিন্দ্র বলিলেন, হাঁ, আমি ছাড়া আর কে করবে? ব্যোমকেশ মূর্তিটা আমার হাতে হইতে লইয়া নাড়িয়া ছাড়িয়া দেখিতে দেখিতে বলিল, এ জিনিস বাজারে পাওয়া যায় না বোধ হয়? স্যার দিগিন্দ্র বলিলেন, না, কেন বল দেখি, পাওয়া গেলে কিনতে নাকি? বোধ হয় কিনতুম। আপনি এই রকম প্লাস্টার কাস্ট তৈরি করিয়ে বাজারে বিক্রি করেন না কেন? আমার বিশ্বাস এতে পয়সা আছে। পয়সার যদি কখনো অভাব হয় তখন দেখা যাবে। আপাতত জিনিসটাকে বাজারে বিক্রি করে খেলো করতে চাই না। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াই, এখন তাহলে উঠি, আবার ও বেলা আসব, বলিয়া মূর্তিটা ঠোক করিয়া টেবিলের উপর রাখিল। স্যার দিগিন্দ্র চমকিয়া বলিয়া উঠিলেন, তুমি তো আচ্ছা বেকুব হে, এখনই উটি ভেঙেছিলে। তারপর বাঘের মতো ব্যোমকেশের দিকে তাকাইয়া রুদ্ধ গর্জনে বলিলেন, তোমাদের একবার সাবধান করে দিয়েছি, আবার বলছি, আমার কোনো ছবি বা মূর্তি যদি ভেঙেছে তাহলে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বার করে দেব, আর ঢুকতে দেব না, বুঝেছে? ব্যোমকেশ অনুতপ্তভাবে মার্জনা চাহিলে তিনি ঠান্ডা হইয়া বলিলেন, এইসব সুকুমার কলার অয়ত্ন আমি দেখতে পারি না। যা হোক, ও বেলা তাহলে আবার আসছে। বেশ কথা, উদ্যোগিনাং পুরুষী সিং। এবার বাড়ির কোনো দিকটা খুঁজবে মনস্তা করেছে। বাগান কুপিয়ে যদি দেখতে চাও তারও বন্দোবস্ত করে রাখতে পারি। বিদ্রুপবান বেবাক হজম করিয়া আমরা বাহিরে আসিলাম। রাস্তায় পড়িয়া ব্যোমকেশ বলিল, চল, এতক্ষণে ইম্পিরিয়াল লাইব্রেরি খুলেছে, একবার ওদিকটা ঘুরে যাওয়া যাক, একটু দরকার আছে। ইম্পিরিয়াল লাইব্রেরিতে গিয়া ব্যোমকেশ বিলাতি বিশ্বকোষ হইতে প্লাস্টার কাস্টিং অংশটা খুব মন দিয়া পড়িল। তারপর বই ফিরাইয়ে দিয়ে বাহির হইয়া আসিল। লক্ষ্য করিলাম কোনো কারণে সে বেশ একটু উত্তেজিত হইয়াছে। বাড়ি পৌঁছিয়ে আমি জিজ্ঞাসা করিলাম, কি হে, প্লাস্টার কাস্টিং সম্বন্ধে এত কৌতূহল কেন? ব্যোমকেশ বলিল, তুমি তো জানো সকল বিষয়ে কৌতূহল আমার একটা দুর্বলতা। তা তো জানি, কিন্তু কি দেখলে? দেখলুম প্লাস্টার কাস্টিং খুব সহজ, যে কেউ করতে পারে। খানিকটা প্লাস্টার অফ প্যারিস জলে গুলে যখন সেটা দইয়ের মতো ঘন হয়ে আসবে, তখন মাটির বা মোমের ছাঁচের মধ্যে আস্তে আস্তে ঢেলে দাও। মিনিট 10 মধ্যেই সেটা জমে শক্ত হয়ে যাবে। তখন ছাঁচ থেকে বার করে নিলেই হয়ে গেল। ওর মধ্যে শক্ত যা কিছু ওই ছাঁচটা তৈরি করা। এই তাইর জন্য এত দুর্ভাবনা কেন? দুর্ভাবনা নেই। ছাঁচে প্লাস্টার অফ প্যারিস ডালবার সময় যদি একটা সুপুরি কি ওই জাতীয় কোনো শক্ত জিনিস সেই সঙ্গে ঢেলে দেওয়া যায়, তাহলে সেটা মূর্তির মধ্যে রয়ে যাবে। অর্থাৎ? কৃপাপূর্ণ দৃষ্টিতে আমার পানে চাহিয়া ব্যোমকেশ বলিল, অর্থাৎ বুঝলোক যে যান সন্ধান। বৈকালে আবার স্বর দিগিন্দ্রের বাড়িতে গেলাম। এবারও তন্ন তন্ন করিয়া বাড়িখানা খোঁজা হইল, কিন্তু কোনোই ফল হইল না। স্বর দিগিন্দ্র মাঝে মাঝে আসিয়া আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করিয়া যাইতে লাগিলেন। অবশেষে যখন ক্লান্ত হইল, আমরা বসিবার ঘরে আসিয়া উপবিষ্ট হইলাম, তখন তিনি আমাদের ভারী পরিশ্রম হইয়াছে বলিয়া চা ও জলখাবার আনায়া দিয়া আমাদের প্রতি আতিথ্যর পরাকাষ্ঠা দেখাইয়া দিলেন। আমার ভারী লজ্জা করিতে লাগিল, কিন্তু ব্যোমকেশ একেবারে বেহায়া। সে অম্লান বদনে সমস্ত ভোজ্যপে উদরসাৎ করিতে করিতে অমায়িকভাবে স্বর দিগিন্দ্রের সহিতে গল্প করিতে লাগিল। স্বর দিগিন্দ্র জিজ্ঞাসা করিলেন, আর কতদিন চালাবে? 1 দোআঁশ মিটল না? ব্যোমকেশ বলিল,
আজ বুধবার, এখনও দুদিন সময় আছে। শরদিগেন্দ্র অট্টহাস্য করিতে লাগিলেন। ব্যোমকেশ ভ্রুক্ষেপ না করিয়া টেবিলের উপর হইতে নটরাজের পুতুলটা তুলিয়া লইয়ে জিজ্ঞাসা করিল, এটা কতদিন হল তৈরি করেছেন? ভ্রুকুটি করিয়া শরদিগেন্দ্র চিন্তা করিলেন, পরে বলিলেন, দিন 15-20 হবে। কেন? না অমনি। আচ্ছা, আজ উঠি, কাল আবার আসব, নমস্কার, বলিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। বাড়ি ফিরিতেই চাক্র পুটিরাম একখানা খাম ব্যোমকেশের হাতে দিয়া বলিল, একজন তকমা পরা চাপরাসি দিয়ে গেছে। খামের ভিতর শুধু একটি ভিজিটিং কার্ড, তাহার এক পিঠে চাপার অক্ষরে লেখা আছে কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়, অন্য পিঠে পেন্সিল দিয়া লেখা এইমাত্র কলিকাতায় পৌঁছিয়েছি। কত দূর? ব্যোমকেশ কার্ডখানা টেবিলের একপাশে রাখিয়া দিয়া আরাম কেদারায় বসিয়া পড়িল। কড়ি কাঠের দিকে চোখ তুলিয়া চুপ করিয়া রহিল। কুমার বাহাদুর হঠাৎ আসিয়া পড়ায় সে মনে মনে খুশি হয় নাই বুঝিলাম। প্রশ্ন করাতে সে বলিল, এক পক্ষের উৎকণ্ঠা অনেক সময় অন্য পক্ষে সঞ্চারিত হয়। কুমার বাহাদুরের আসার ফলে বুড়ো যদি ভয় পেয়ে মতলব বদলায়, তা হলেই সব মাটি। আবার নতুন করে কাজ আরম্ভ করতে হবে। সমস্ত সন্ধ্যাটা সে এভাবে আরাম চেয়ারে পড়িয়া রহিল। রাত্রে আমরা দুজনে একই ঘরে দুইটি পাশাপাশি খাটে শয়ন করিতাম, বিছানায় শুইয়া কনেক কথ্য গল্পচনিত। আজ কিন্তু ব্যোমকেশ একটা কথাও কহিল না। আমি কিছুক্ষণ একতরফা কথা কহিয়া শেষে ঘুমায়া পড়িলাম। ঘুমাইয়া স্বপ্ন দেখিতেছিলাম যে আমি ব্যোমকেশ ও শরদিগেন্দ্র হীরার মার্বেল দিয়া গুলি খেলিতেছি। মার্বেলগুলি ব্যোমকেশ সমস্ত জিতিয়া লইছি, শরদিগেন্দ্র মাটিতে পা চড়াইয়া বসিয়া চোখ রগড়াইয়া কান্দিতেছেন। এমন সময় চমকিয়া ঘুম ভাঙিয়া গেলা। চোখ খুলিয়া দেখিলাম ব্যোমকেশ অন্ধকারে আমার খাটের পাশে বসিয়া আছে। আমার নিঃশ্বাসের শব্দে বোধহয় বুঝতে পারিল আমি জাগিয়াছি। বলিল, দেখ, আমার দৃঢ় বিশ্বাস হিরেটা বসবার ঘরে টেবিলের উপর কোনখানে আছে। জিজ্ঞাসা করিলেন, রাত্রি কটা? ব্যোমকেশ বলিল, 2:30। তুমি একটা জিনিস লক্ষ্য করেছ? বুড়ো বসবার ঘরে ঢুকি প্রথমে টেবিলের দিকে তাকায়। আমি পাশ ফিরিয়া শুইয়া বলিলাম, তাকাক, তুমি এখন চোখ বুজে শুয়ে পড়গে। ব্যোমকেশ নিজ মনে বলিতে লাগিল, টেবিলের দিকে তাকাই কেন? নিশ্চয় দেরাজের মধ্যে? না, যদি থাকে তো টেবিলের উপরই আছে। কি কি জিনিস আছে টেবিলের উপর? হাতির দাঁতের দয়াদ্দান, টাইম পিস ঘড়ি, গদের শিশি, কতকগুলো বই, ব্রটিং প্যাড, সিগারের বাক্স, পিনকুশন, নটরাজ। শুনিতে শুনিতে আবার ঘুমাইয়া পড়িলাম। রাত্রে যতবার ঘুম ভাঙিল, অনুভব করিলাম ব্যোমকেশ অন্ধকারে ঘরময় পায়চারি করিয়া বেড়াইতেছে। সকালে ব্যোমকেশ কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণকে একখানা চিঠি লিখিয়া ডাকে পাঠাইয়া দিল। সংক্ষেপে জানাইল যে চিন্তার কোনো কারণ নাই, শনিবার কোনো সময় দেখা হইবে। তারপর আবার দুইজন বাহির হইলাম। ব্যোমকেশের মুখ দেখিয়া বুঝিলাম সারারাত্রি জাগরণের ফলে সে মনে মনে কোনো একটা সংকল্প করিয়েছে। স্যার বিগেন্দ্র আজ বসিবার ঘরে ছিলেন। আমাদের দেখিয়া সাড়ম্বরী সম্ভাষণ করিলেন। এই যে মানিক জোর, এসো এসো, আজ যে ভারী সকাল সকাল। ওরে, কে আছিস? বাবুদের চা দিয়ে যা। ব্যোমকেশ বাবুকে আজ বড় শুকনো শুকনো দেখছি। দুশ্চিন্তায় রাত্রে ঘুম হয়নি বুঝি? ব্যোমকেশ টেবিল হইতে নটরাজের মূর্তিটি হাতে লইয়ে আস্তে আস্তে বলিল, এই পুতুলটিকে আমি ভালোবেসে ফেলেছি। কাল সমস্ত রাত্রি এর কথা ভেবেই ঘুমোতে পারিনি। পূর্ণ 1 মিনিট কাল দুজনে পরস্পরের চোখের দিকে এক দৃষ্টে তাকাইয়া রহিলেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে নিঃশব্দে মনে মনে কি যুদ্ধ হইলে বলিতে পারি না। 1 মিনিট পরে স্যার দিগেন্দ্র সকৌতুকে হাসিয়া উঠিলেন। বলিলেন, ব্যোমকেশ, তোমার মনের কথা আমি বুঝেছি। অত সহজে এ বুড়োকে ঠকাতে পারবে না। ওটার জন্য রাত্রে তোমার ঘুম হয়নি বলছিলে। বেশ, তোমাকে ওটা আমি দান করলাম। ব্যোমকেশের হতবুদ্ধি মুখের দিকে ব্যঙ্গপূর্ণ কটাক্ষ করিয়া বলিলেন, কেমন হল তো? কিন্তু মূর্তিটা দামি জিনিস, ভেঙে নষ্ট করো না। মুহূর্ত মধ্যে নিজেকে সামালিয়া লইয়ে ব্যোমকেশ বলিল, ধন্যবাদ, বলিয়া মূর্তিটি রুমালে মুড়িয়া পকেটে পুরিল। তারপর যথারীতি ব্যর্থ অনুসন্ধান করিয়া বেলা 10টা নাগাদ বাসায় ফিরিলাম। চেয়ারে বসিয়া পড়িয়া ব্যোমকেশ বলিল, না, ঠকে গেলুম। আমি জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার বলতো?
আমি তো তোমাদের কথাবার্তা ভাবভঙ্গি কিছুই বুঝতে পারলুম না। পকেট হইতে পুতুলটা বাহির করিয়া ব্যোমকেশ বলিল, নানা কারণে আমার স্থির বিশ্বাস হয়েছিল যে এই নটরাজের ভিতরে হিরেটা আছে। ভেবে দেখ, এমন সুন্দর লুকোবার জায়গা আর হতে পারে কি? হিরেটা চোখের সামনে টেবিলের উপর রয়েছে, অথচ কেউ দেখতে পাচ্ছে না। পুতুলটা স্বর দিগিন্দ্র নিজে ছাঁচের ঢালাই করেছেন, সুতরাং প্লাস্টারের সঙ্গে সঙ্গে হিরেটা ছাঁচের মধ্যে ঢেলে দেয়া কিছুমাত্র শক্ত কাজ নয়। তাতে স্বর দিগিন্দ্রের মনস্কামনা সম্পূর্ণ সিদ্ধ হয়, অর্থাৎ যে হিরেটার প্রতি তার এত ভালোবাসা সেটা সর্বদা কাছে কাছে থাকে, অথচ কারও সন্দেহ হয় না। আজ ঠিক করে বেরিয়েছিলুম যে পুতুলটা চুরি করব। যেদিক থেকে দেখ, সমস্ত যুক্তি অনুমান ওই পুতুলটার দিকে নির্দেশ করছে। তাই আমার নিঃসংশয় ধারণা হয়েছিল যে হিরেটা আর কোথাও থাকতে পারে না। কিন্তু বুড়োর কাছে ঠকে গেলুম। শুধু তাই নয়, বুড়ো আমার মনের ভাব বুঝে বিদ্রুপ করে পুতুলটা আমায় দান করে দিলে। কাটা খায়ে নুনের ছিটে দিতে বুড়ো 1 নম্বর। মোটের উপর আমার থিওরিটায় ভেস্তে গেলে এখন আবার গোড়া থেকে শুরু করতে হবে। আমি বলিলাম, কিন্তু সময়ও তো আর নেই, মাঝে মাত্র 1 দিন। ব্যোমকেশ পুতুলটার নিচে পেন্সিল দিয়া ক্ষুদ্র অক্ষরে নিজের নামের আদ্যক্ষরটা লিখিতে লিখিতে বলিল, মাত্র 1 দিন, বোধ হয় প্রতিজ্ঞা রক্ষা হল না। এদিকে কুমার বাহাদুর এসে হানা দিয়ে বসে আছেন। হাহ, বুড়ো সব দিক দিয়েই হাস্যাস্পদ করে দিলে। লাভের মধ্যে দেখছি কেবল এই পুতুলটা। মুখের একটা ভঙ্গি করিয়া ব্যোমকেশ মূর্তিটা টেবিলের উপর রাখিয়া দিল। তারপর বুকে ঘাড় গুজিয়া নীরবে বসিয়া রহিল। বৈকালে নিয়ম মতো স্যার দিগিন্দ্রের বাড়িতে গেলাম। শুনিলাম কর্তা এইমাত্র বাহিরে গিয়াছেন। ব্যোমকেশ তখন নতুন পথ ধরিল। আমাকে সরিয়া যাইতে ইঙ্গিত করিয়া উজরে সিং থাবার সহিত ভাব জমাইবার চেষ্টা আরম্ভ করিল। আমি একাকী বাগানে বেড়াইতে লাগিলাম। ব্যোমকেশ ও উজরে সিং বারান্দায় 2 তুলে বসিয়া অমায়িকভাবে আলাপ করিতেছে, মাঝে মাঝে চোখে পড়িতে লাগিল। ব্যোমকেশ ইচ্ছা করিলে খুব সহজে মানুষের মন ও বিশ্বাস জয় করিয়া লইতে পারিত, কিন্তু উজরে সিং থাপার পাহাড়ি হৃদয়ে গলাইয়া তাহার পেট হইতে কথা বাহির করিতে পারিবে কিনা এ বিষয়ে আমার মনে সন্দেহে জাগিতে লাগিল। ঘণ্টা 2 পরে আবার যখন দুজনে পথে বাহির হইলাম, তখন ব্যোমকেশ বলিল, কিছু হল না। উজরে সিং লোকটি হয় নিরেট বোকা, নয় আমার চেয়ে বুদ্ধিমান। বাসায় ফিরিয়া আসিলে চাকর খবর দিল যে একটি লোক দেখা করিতে আসিয়াছিল। আমাদের আশায় 8 ঘণ্টা অপেক্ষা করিয়া আবার আসিবে বলিয়া চলিয়া গিয়াছে। ব্যোমকেশ ক্লান্তভাবে বলিল, কুমার বাহাদুরের পেয়াদা। এই ব্যর্থ ঘোরাঘুরি ও অন্বেষণে আমি পরিশ্রান্ত হইয়া পড়িয়াছিলাম। বলিলাম, আর কেনে ব্যোমকেশ, ছেড়ে দাও, এ যাত্রা কিছু হল না। কুমার সাহাবেকেও জবাব দিয়ে দাও। মিছে তাকে সংশয়ের মধ্যে রেখে কোনো লাভ নেই। টেবিলের সম্মুখে বসিয়া নটরাজ মূর্তিটা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে দেখিতে মৃমান কণ্ঠে ব্যোমকেশ বলিল, দেখি, কালকের দিনটা এখনো হাতে আছে। যদি কাল সমস্ত দিনে কিছু না করতে পারি, তাহার মুখের কথা শেষ হইল না। চোখ তুলিয়া দেখি, তাহার মুখ উত্তেজনায় লাল হইয়া উঠিয়াছে। সেই নিষ্পলক বিস্ফারিত দৃষ্টিতে নটরাজ মূর্তিটার দিকে তাকাইয়াছে। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কি হল? ব্যোমকেশ কম্পিত হস্তে মূর্তিটা আমার চোখের সম্মুখে ধরিয়া বলিল, দেখ দেখ, নেই, মনে আছে আজ সকালে পেন্সিল দিয়ে পুতুলটার নিচে একটা বি অক্ষর লিখেছিলাম, সে অক্ষরটা নেই। দেখিলাম সত্যি অক্ষরটা নাই, কিন্তু সেজন্য এত বিচলিত হইবার কি আছে? পেন্সিলের লেখা মুচিয়া যাইতেও তো পারে। বুঝতে পারছ না, বুঝতে পারছ না? হঠাৎ সে হো হো করিয়া হাসিয়া উঠিল। বুড়ো কি ধাপ্পাই দিয়েছে, একেবারে উল্লুক বানিয়ে ছেড়ে দিয়েছিল হে। যা হোক, বাঘেরও খোগ আছে। পুন্তিরাম, ভৃত্তি পুন্তিরাম আসিলে ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, যে লোকটি আজ এসেছিল তাকে কোথায় বসিয়েছিলে? আজ্ঞে, এই ঘরে। তুমি বরাবর এই ঘরে ছিলে? আজ্ঞে, হাঁ। তবে মাঝে তিনি 1 গ্লাস জল চাইলেন, তাই? আচ্ছা, যাও। ব্যোমকেশ কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া হাসিতে লাগিল। তারপর উঠিয়া পাশের ঘরে যাইতে যাইতে বলিল, তুমি শুনে হয়তো আশ্চর্য হবে, হিরেটা আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত এই টেবিলের উপর রাখা ছিল। আমি অবাক হইয়া তাকাইয়া রহিলাম। হঠাৎ মাথা খারাপ হইয়া গেল নাকি? পোষের ঘরের মাধ্যমে পুন করতেছে।
বাবা মাত্র রওনা হবেন। আপনার স্পেশাল ট্রেনের জেন ঠিক থাকতে বাবা মাত্রই রওনা হবেন। ও সব কথা পরে হবে। ভুলবেন না 10:30টার মধ্যে কলকাতা ছাড়া যায়। আচ্ছা, আপনার কিছু করে কাজ নেই। স্পেশাল ট্রেনের বন্দোবস্ত আমি করে রাখব। কাউকে কিছু বলবেন না, না আপনার সেক্রেটারিকেও নয়। আচ্ছা, নমস্কার। তারপর হ্যাটকোট পরিয়া বোধ করি স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করিতে বাহির হইল। ফিরতে রাত হবে, তুমি শুয়ে পড়ো। আমাকে শুধু এইটুকু বলিয়া গেলে। রাত্রে ব্যোমকেশ কখন ফিরিল জানিতে পারি নাই। সকালে 8:30টার সময় যথারীতি দুজনে বাহির হইলাম। বাহির হইবার সময় দেখতেলাম নটরাজ মূর্তিটা যথাস্থানে নাই। সেদিকে ব্যোমকেশের দৃষ্টি আকর্ষণ করাতে সে বলিল, আছে, সেটাকে সরিয়ে রেখেছি। স্যার দিগীন্দ্র তাহার বসিবার ঘরে ছিলেন। আমাদের দেখিয়া বলিলেন, তোমাদের দৈনিক আক্রমণ আমার গা সওয়া হয়ে গেছে। এমনকি যতক্ষণ তোমরা আসনি একটু ফাঁকা ফাঁকা ঠেকছিল। ব্যোমকেশ বিনীতভাবে বলিল, আপনার উপর অনেক জুলুম করেছি, কিন্তু আর করব না। এই কথাটি আজ জানাতে এলুম। জয় পরাজয় এক পক্ষের আছে, সেজন্য দুঃখ করা মূঢ়তা। কাল থেকে আর আমাদের দেখতে পাবেন না। তাকে কাল একরকম জানিয়েই দিয়েছি যে তার এখানে থেকে আর কোনো লাভ নেই। আজ তাকে শেষ জবাব দিয়ে যাব। স্যার দিগীন্দ্র কিছুক্ষণ কুঞ্চিত চক্ষে ব্যোমকেশকে নিরীক্ষণ করিলেন। ক্রমে তাহার মুখে সেই বুলডগ হাসি ফুটিয়া উঠিল। তোমার সুবুদ্ধি হয়েছে দেখে খুশি হলাম। খোকাকে বলো বৃথা চেষ্টা করে যেন সময় নষ্ট না করে। আচ্ছা বলবো। টেবিলের উপর আরেকটি নটরাজ মূর্তি রাখা হয়েছে দেখিয়া সেটা তুলিয়া লইয়া ব্যোমকেশ বলিল, এই যে আরেকটা তৈরি করেছেন দেখছি। আপনার উপহারটি আমি যত্ন করে রেখেছি। শুধু সৌন্দর্যের জন্য নয়, আপনার স্মৃতিচিহ্ন হিসাবে আমার কাছে তার দাম অনেক। কিন্তু যদি কখনো দৈবাত ভেঙে যায় আরেকটা পাপ কি? স্যার দিগীন্দ্র প্রসন্নভাবে বলিলেন, বেশ, যদি ভেঙে যায় আরেকটি পাবে। আমার বাড়িতে ঢুকে তোমার শিল্পকলার প্রতি অনুরাগ জন্মেছে, এটাও কম লাভ নয়। গভীর বিনয় সহকারে ব্যোমকেশ বলক, আজ্ঞে হয়। একদিন আমার মনের ওদিকটা একেবারে পর্দা ঢাকা ছিল, কিন্তু একদিন আপনার সংসর্গে এসে ললিত কলার রস পেতে আরম্ভ করেছি। বুঝেছি ওর মধ্যে কি অমূল্য রত্ন লুকোনো আছে। ওই ছবিখানাও আমার বড় ভালো লাগে। ওটা কি আপনারই আঁকা? স্যার দিগীন্দ্রের পশ্চাতে দেয়ালের গায়ে একটা সুন্দর নিসর্গ দৃশ্যের ছবি টাঙানো ছিল। ব্যোমকেশ অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। মুহূর্তের জন্যে স্যার দিগীন্দ্র ঘাড় ফিরাইলেন। সেই ক্ষণিক অবকাশে ব্যোমকেশ এক অদ্ভুত হাতের কসরত দেখাইল। টিকটিকি যেমন করিয়া শিকার ধরে, তেমনিভাবে তাহার একটা হাতে টেবিলের উপর হইতে নটাজ মূর্তিটি তুলিয়া লইয়া পকেটে পুরিল এবং অন্য হাতটা সঙ্গে সঙ্গে আরেকটি নটাজ মূর্তি তাহার স্থানে বসায়া দিল। স্যার দিগীন্দ্র যখন আবার সম্মুখে ফিরিলেন, তখন ব্যোমকেশ পূর্ববৎ মুগ্ধভাবে দেয়ালের ছবিটার দিকে চাহিয়া আছে। আমার বুকের ভিতরটা এমন অসম্ভব রকম ধরফড় করিতে লাগিল যে স্যার দিগীন্দ্র যখন সহজ কণ্ঠে বলিলেন, হয় ওটা আমারই আঁকা, তখন কথাগুলো আমার কানে অত্যন্ত অস্পষ্ট ও দুরাগত বলিয়া মনে হইল। ভাগ্যে সে সময় তিনি আমার মুখের প্রতি দৃষ্টিপাত করেন নাই, নতুবা ব্যোমকেশের হাতের কসরত হয়তো আমার মুখের উদ্বেগ হইতেই ধরা পড়িয়া যাইত। ব্যোমকেশ ধীরে সুস্থে উঠিয়া বলিল, এখন তাহলে আসি। আপনার সংসর্গে এসে আমার লাভই হয়েছে, এ কথা আমি কখনো ভুলব না। আশা করি আপনিও আমাদের ভুলতে পারবেন না। যদি কখনো দরকার হয় মনে রাখবেন, আমি একজন সত্যান্বেষী, সত্যের অনুসন্ধান করাই আমার পেশা। চল অজিত। আচ্ছা চললুম তবে, নমস্কার। একবার ফিরিয়া দেখিলাম স্যার দিগীন্দ্র ভ্রুকুটি করিয়া সন্দেহপ্রখর দৃষ্টিতে আমাদের দিকে চাইয়াছেন, যেন ব্যোমকেশের কথার কোনো একটা অতি গূঢ় ইঙ্গিত বুঝি করিয়াও বুঝিতে পারিতেছেন না। বাড়ির বাহিরে আসিতেই একটা খালি ট্যাক্সি পাওয়া গেল। তাহাতে চারিয়া বসিয়া ব্যোমকেশ হুকুম দিল, গ্র্যান্ড হোটেল। আমি তাহার হাত চাপিয়া ধরিয়া বলিলাম, ব্যোমকেশ, এসব কি কাণ্ড? ব্যোমকেশ হাসিয়া বলিল, এখনও বুঝতে পারছেন না? এই আশ্চর্য! আমি যে অনুমান করেছিলুম হিরেটা নটরাজের মধ্যে আছে, তা ঠিকই আন্দাজ করেছিলুম। বুড়ো বুঝতে পেরে আমাকে ধোকা দেবার জন্যে পুতুলটা আমাকে দিয়ে দিয়েছিল। তারপর আর একটা ঠিক ওই রকম মূর্তি তৈরি করে কাল সন্ধ্যাবেলা গিয়ে আসলটার সঙ্গে বদল করে এনেছিল।
যদি এই অস্পষ্ট বো অক্ষরটি লেখা না থাকত তাহলে আমি জানতেও পারতুম না। বলিয়া পুতুলটা উল্টায়া দেখাইল। দেখিলাম পেন্সিলে লেখা অক্ষরটি বিদ্যমান রহিয়েছে। ব্যোমকেশ বলিল, কাল যখন এই বো অক্ষরটি যথাস্থানে দেখতে পেলুম না, তখন এক নিমেষে সমস্ত ব্যাপার আমার কাছে জলের মত পরিষ্কার হয়ে গেল। আজ প্রথমে গিয়েই বুড়ো টেবিল থেকে নটরাজটি উল্টে দেখলুম। আমার সেই বো মার্কা নটরাজ, অন্য মূর্তিটা পকেটে ছিল। ব্যাস, তারপর হাত সাফাই তো দেখতে পেলে। আমি রুদ্ধশ্বাসে বলিলাম, তুমি ঠিক জানো হিরেটা ওর মধ্যেই আছে? হ্যাঁ, ঠিক জানি, কোন সন্দেহে নেই। কিন্তু যদি না থাকে? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তাহলে বুঝব পৃথিবীতে সত্য বলে কোনো জিনিস নেই, শাস্ত্রের অনুমান খণ্ডটা একেবারে মিথ্যা। গ্র্যান্ড হোটেলে কুমার ত্রিদিবেন্দ্র একটা আস্ত স্যুট ভাড়া করিয়াছিলেন। আমার তাহার বসিবার ঘরে পদার্পণ করিতেই তিনি 2 হাত বাড়াইয়া ছুটিয়া আসিলেন। কি হল ব্যোমকেশবাবু? ব্যোমকেশ নিঃশব্দে নটরাজ মূর্তিটি টেবিলের উপর রাখিয়া তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। হদ্বুদ্ধিভাবে কুমার বাহাদুর বলিলেন, এটা তো দেখছি কাকার নটরাজ, কিন্তু আমার সীমন্ত হীরা ওর মধ্যেই আছে। ওর মধ্যে? ওরই মধ্যে। কিন্তু আপনার যাবার বন্দোবস্ত সব ঠিক আছে তো? 10:30টার সময় আপনার স্পেশাল ছাড়বে। কুমার বাহাদুর অস্থির হইয়া বলিলেন, কিন্তু আমি যে কিছু বুঝতে পারছি না। ওর মধ্যে আমার সীমন্ত হীরা আছে, কি বলছেন? বিশ্বাস হচ্ছে না? বেশ, পরীক্ষা করে দেখুন। একটা পাথরের কাগজ চাপা তুলিয়া লইয়ে ব্যোমকেশ মূর্তিটার উপর সজোরে আঘাত করিতেই সেটা বহু খণ্ডে চূর্ণ হইয়া গেল। এ নিন আপনার সীমন্ত হীরা। ব্যোমকেশ হীরাটা তুলিয়া ধরিল। তাহার গায়ে তখনও প্লাস্টার জুড়িয়া আছে, কিন্তু বুঝতে বিলম্ব হইল না যে ওটা সত্যিই হীরা বটে। কুমার বাহাদুর ব্যোমকেশের হাত হইতে হীরাটা প্রায় কাড়িয়া লইলেন। কিছুক্ষণ একাগ্র নির্নিমেষ দৃষ্টিতে হাহার দিকে চাহিয়া থাকিয়া মহল্লাসে বলিয়া উঠিলেন, হয়া, এই আমার সীমন্ত হীরা। এ যে এর ভিতর থেকে নীল আলো টিকরে বেরুচ্ছে। ব্যোমকেশবাবু, আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাব? কিছু বলতে হবে না। আপাতত যত শীঘ্র পারেন বেরিয়ে পড়ুন। খুড়োমশাই যদি ইতিমধ্যে জানতে পারেন, তাহলে আবার হীরা হারাতে কতক্ষণ? না, আমি এখনই বেরোচ্ছি। কিন্তু আপনার। কুমার বাহাদুরকে স্টেশনে রওনা করিয়া দিয়া আমরা বাসায় ফিরিলাম। আরাম কেদারায় অঙ্গ ছড়ায়া দিয়া ব্যোমকেশ পরম সার্থকতার হাসি হাসিয়া বলিল, আমি শুধু ভাবছি, বুড়ো যখন জানতে পারবে তখন কি করবে। দিন কয়েক পরে কুমার বাহাদুরের নিকট হইতে একখানি ইনশিওর করা খাম আসিল। চিঠির সঙ্গে একখানি চেক পিন দিয়া আটা। চেকে অঙ্কের হিসাবটা দেখিয়া চক্ষু ঝলসিয়া গেল। পত্রখানি এইরূপ, প্রিয় ব্যোমকেশ বাবু, আমার চিরন্তন কৃতজ্ঞতার চিহ্নস্বরূপে ইহা পাঠাইলাম, জানি আপনার প্রতিভার তাহা যোগ্য নহে, তব আশা করি আপনার অমনোনীত হইবে না। ভবিষ্যতে আপনার সহিত সাক্ষাতের প্রত্যাশায় রহিলাম। এবার যখন কলিকাতায় যাইব, আপনার মুখে সমস্ত বিবরণ শুনিব। অজিতবাবুকেও আমার ধন্যবাদ জানাইবেন। তিনি সাহিত্যিক, সুতরাং টাকার কথা তুলিয়া তাঁহার সারস্বত সাধনার অমর্যাদা করিতে চাই না। হায় রে পোড়া কপালে সাহিত্যিক! কিন্তু যদি তিনি নামধাম বদল করিয়া এই হীরাহরণের গল্পটা লিখিতে পড়েন, তাহা হইলে আমার কোনো আপত্তি নাই জানিবেন। শ্রদ্ধা ও নমস্কার গ্রহণ করিবেন। ইতি প্রতিভামুগ্ধ শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়।